এখন সঞ্জয় রায় বলে নয়, যে কোনো লোক যদি এমন ব্যক্তিদের বিরুদ্ধে কিছু বলেন যারা যথেষ্ট ক্ষমতাশালী, অর্থশালী এবং তাদের হাতে গুন্ডা বদমাশ আছে, তাহলে যে কোনো মুহূর্তে প্রাণ সংশয় হতে পারে। তো পুলিশ মন্ত্রী কী এমন ইন্টারেস্ট ছিল যে প্রতি মিনিটে পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলতে হচ্ছিল, এটা তদন্ত হওয়া দরকার। টালা থানার ওসি যদি দোষ হয়ে থাকে, তাহলে পুলিশ কমিশনার তো সেই দোষ এড়াতে পারেন না, যখন তিনি নিজে বলছেন যে যা হয়েছে আমার কমান্ড অনুসারে হয়েছে। ফাঁসিয়েছে সেটা তো তদন্তকারী অফিসারদের প্রমাণ পেতে হবে যে সত্যি ফাঁসিয়েছে। আমার মনে হয় মুখ্যমন্ত্রী আইন কানুন কিছু জানেন না, যা খুশি হয় তো যখন তখন বলেন, ভুল কথা বলেন, অসত্য কথা বলেন, এবং তার জন্য কোনো রকম তার অনুতাপ নেই। চলে আসছে মহিলার আমার ধারণা কোনো বুদ্ধিশুদ্ধি কম আছে, না হলে যে জিনিস জানেন না সেই জিনিস সত্যভাবে বলতে যেতেন। যেন আমি বলছি যে অভিক দেখিয়ে ছবি দেখিয়ে বলছিলেন যে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ। তো এটাতে তো ওনার ক্রেডিবিলিটি প্রচণ্ড নষ্ট হয়েছে, এবং উনি যে মিথ্যে কথা বলেন এটা প্রমাণিত হয়েছে। সঞ্জয় রায় তো এইটুকু বুঝতে অসুবিধা হওয়ার কথা নেই যে যারা তাকে বাঁচাতে চেয়েছিল তারা হয় বাঁচাতে চাইছে না অথবা বাঁচাতে পারছে না। তো তারা যদি তাকে না বাঁচাতে চায় বা না বাঁচাতে পারে, তাহলে সে একাই কেন সাজা পাবে? যারা অপরাধ করেছে তারাও পাবে। এই থেকেও বলতে পারে এই মুহূর্তে ওর কথাগুলো এফআইআর করার জন্য কোনো তৎপরতা ছিল না। তৎপরতা ছিল এফআইআর যাতে না হয়, ধর্ষণ খুনের মামলা যাতে না হয়, বাবা মার কাছে টাকা পাঠিয়ে দিয়ে তাদেরকে বশ করা, বা পার্টির লোকদেরকে নিয়ে সেই ভয় দেখিয়ে মানে রাতে তদন্ত হওয়ার কথা নয়। দেখুন, সঞ্জয় রায় নির্দোষ বলছেন, এটা গুরুত্বপূর্ণ কথা নয়, কারণ কোর্টে হাজির করা হলে তাকে জিজ্ঞেস করা হয় যে তিনি দোষী না নির্দোষ। তিনি নির্দোষ বলেছেন বলেই চার্জ ফ্রেম হচ্ছে, তার বিচার হচ্ছে, এটা গুরুত্বপূর্ণ কথা নয়। কিন্তু এই যে এটা বলছেন যে আমাকে মানে তৎকালীন যিনি পুলিশ কমিশনার ছিলেন তিনি এবং ডিসিডিডি স্পেশাল এরা ফাঁসিয়েছে, এইটা খুবই গুরুত্বপূর্ণ কথা, এবং কোর্টেরও এটা দেখা উচিত এবং তদন্তকারী সংস্থাদের এরা তদন্ত করে দেখা উচিত। এই ব্যাপারটা আরও ঘোরালো হয়েছে এই জন্যে যে দেখুন, রাজ্যের মুখ্যমন্ত্রী তা পুলিশ মন্ত্রী গণমাধ্যমের সামনে বলেছেন যে আমি রাত 2টো পর্যন্ত পুলিশ কমিশনারের সঙ্গে বারবার কথা বলেছি। মিনিট টু মিনিট। হ্যাঁ, তো স্বাভাবিক পুলিশ মন্ত্রী কী এমন ইন্টারেস্ট ছিল যে প্রতি মিনিটে পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলতে হচ্ছিল, এটা তদন্ত হওয়া দরকার। আর দেখুন যে টালা থানার ওসিকে অ্যারেস্ট করা হয়েছে, তো তৎকালীন যিনি পুলিশ কমিশনার ছিলেন তিনি তো আজিগড় হাসপাতালে গিয়ে বলেছিলেন যা হয়েছে সেগুলো আমার কমান্ডে হয়েছে। তো তাহলে টালা থানার ওসি যে কাজ করেছেন সেটা তার কমান্ডই করেছে। তাহলে টালা থানার ওসি যদি দোষ হয়ে থাকে, তাহলে পুলিশ কমিশনার তো সেই দোষ এড়াতে পারেন না, যখন তিনি নিজে বলছেন যে যা হয়েছে আমার কমান্ড অনুসারে হয়েছে। তো অতএব সেই পরিপ্রেক্ষিতে, এবং আরও একটা পরিপ্রেক্ষিত আছে যে ভিকটিমের বাবা মা, পরিবারের লোকজন এবং আন্দোলন করা অনেক জুনিয়র ডাক্তারই দাবি করেছিলেন যে এরকম একটা ঘটনা, ধর্ষণ এবং খুন একটি মেয়েকে একজন সিভিক ভলেন্টিয়ার একাই করা সম্ভব নয়, আরও লোক আছে, তাদেরকে আড়াল করার জন্য প্রমাণ লোপাট করা হচ্ছে। তো সঞ্জয়ও যখন এই কথাটা বলছেন তখন এটার গুরুত্ব আরও বেড়ে যায়, এবং তদন্তকারী সংস্থার উচিত এবং কোর্টের উচিত তদন্তকারী সংস্থাকে দিয়ে এই ব্যাপারগুলো তদন্ত করা এবং প্রমাণ পেলে তাদেরকে সাজার আওতায় আনা। অপরাধটা কোনো লোক করে তার ঘাড়ে দোষটা চাপানো হচ্ছে, এরকম যদি হয় তাহলে তো তদন্তকারী অফিসারদের আগেই তার বলা উচিত ছিল। এখনও যখন বলছেন তখন তদন্তকারী অফিসাররা নিশ্চয়ই এটা খোঁজ করে দেখবেন যে ষড়যন্ত্রটা কী, কে অপরাধটা করেছে, কাকে বাঁচানোর জন্য তার যে অভিযোগ করছেন যে আমাকে ফাঁসানো হয়েছে, সত্যিই ফাঁসানো হয়েছে কিনা, হলে কারা ফাঁসিয়েছে। যে ধরুন পুলিশ যে ভ্যাজাইনাল সব কালেক্ট করেছিল, যদি সেই ভ্যাজাইনাল সোয়াবে পরীক্ষাগারে যেটা পাওয়া গিয়েছে, বলছে যে সঞ্জয়ের সেমেন পাওয়া গিয়েছে, তাহলে সেটা মৃত্যুর আগে হোক বা মৃত্যুর পরে হোক, মৃতদেহের সঙ্গে সঞ্জয় রায়
শারীরিক সম্পর্ক করে থাকবে। এখন এটা কারো পরামর্শে তিনি করেছিলেন না তিনি নিজে থেকে করেছিলেন, তদন্ত করে এটা বের হলে তখন বোঝা যাবে যে উনি যেটা বলছেন যে সত্যি ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে না তিনি ওর মধ্যে ছিলেন। নিয়মে পরিষ্কার বলা আছে যে রেপের পোস্টমর্টম বা মার্ডারের পোস্টমর্টম রাত্রিবেলায় হবে না, তো সেটা জোর করে করানো, আর তারপরে দ্বিতীয়বার পোস্টমর্টমের সুযোগ না রাখার জন্য ডেড বডিটা অন্য বডিদের টপকে পুড়িয়ে দেওয়া, এইগুলো প্রমাণ করে যে কিছু একটা উদ্দেশ্য ছিল। সেই উদ্দেশ্যটা সঞ্জয় যেটা বলছে তার সঙ্গে মেলে, সেই জন্যই তদন্তটা ভালোভাবে হওয়া উচিত সঞ্জয়ের অভিযোগের। দেখুন আমি তো বারবার এটা বলছি যে হ্যাঁ তিনি মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রীও বটে, তো এরকম একটা কেস হয়েছে, সে কেসটা কি একবার তিনি সেটা জানতে চাইতেই পারেন এবং পুলিশ কমিশনার পুরো ব্যাপারটা নিয়ে তাকে একটা রিপোর্ট দিতেই পারেন, এটার মধ্যে কোনো অস্বাভাবিকতা নাই। কিন্তু এই যে দুটো পর্যন্ত আপনি 100 বারের কথা বলছেন, এত বারবার কথা বলা প্রমাণ করে যে ডাল মে কুছ কালা হয়, যে তাদের এতবার কথা বলার দরকার হয়েছে, তাদের উদ্দেশ্য সৎ ছিল না, কিছু অসৎ উদ্দেশ্য ছিল বলে এত বেশি কথাবার্তা বলতে। আসলে আমাদের মুখ্যমন্ত্রীর অসুবিধা হচ্ছে, আমি জানি না তার LLB ডিগ্রিও আছে, সেটা ওই ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটির PhDর মতো নকল কিনা আমি জানি না, কিন্তু আইন জানা হলে এটা তার অজানা থাকার কথা নয় যে পুলিশ মন্ত্রীর অধীনে কাজ করে, কিন্তু পুলিশের অপারেশনাল স্বাধীনতা আছে। অতএব কোনো কেস কিভাবে তদন্ত করবে, কাউকে অ্যারেস্ট করতে হবে কি না, করতে হলে কখন করতে হবে, সেটা পুলিশ ঠিক করে, পুলিশ মন্ত্রী ঠিক করেন না। এত কথা বলছেন, এত তো অনেক ঘটনা ঘটে, সেখানে তো আমরা দেখি না মুখ্যমন্ত্রীকে দেখে থাকতে এত কথা বলতে। আমার মনে হয় মুখ্যমন্ত্রী আইন কানুন কিছু জানেন না, যা খুশি হয় তো যখন তখন বলেন, ভুল কথা বলেন, অসত্য কথা বলেন, এবং তার জন্য কোনো রকম তার অনুতাপ নেই। তো তো আপনি কি বলছেন, রবীন্দ্রনাথ কবে মারা গেছে? রবীন্দ্রনাথ মারা গেছে 1941 সালে, তার 6-7 বছর পরে গান্ধীজি কলকাতায় অনশন করেছেন। তো উনি তো রবীন্দ্রনাথকে দিয়ে ফলের রস খেয়ে গান্ধীজির অনশন ভঙ্গ করিয়েছেন। আবার রামমোহন রায় কবে মারা গিয়েছে? খুব সম্ভবত 1833 সালে। আর পশ্চিমবঙ্গ বিধানসভা কবে হয়েছে? 1950 সালে। তো উনি তো রামমোহনকে দিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভায় সতীদাহ রদ আইন পাশ করিয়ে নিয়েছেন। দেখুন, শেক্সপিয়ার, কিটস এবং রবীন্দ্রনাথ তিনজনের দুজনও কখনো একসঙ্গে ছিলেন না জীবিত অবস্থায়, তিনি তাদেরকে একসঙ্গে আলোচনায়, সাহিত্য আলোচনায় বসিয়ে দিয়েছেন। তো উনি ঠিক কথা খুব কম সময় বলেন, সত্যি কথাও খুব কম সময় বলেন, উনি যা মনে আসে বলে দেন, তার জন্য তার কোনো রকম অনুতাপ নাই। হ্যাঁ, ওই তো 80-র দশকে উনি যখন ডক্টর মমতা ব্যানার্জি লিখতে শুরু করলেন, তার ডক্টর মমতা ব্যানার্জির লেখা অনেক চিঠিপত্র আছে, সেটা দিল্লিতে পাঠানো হয়েছে, এরকম চিঠি আছে। প্রণব মুখার্জির একটা খবর এটা গণমাধ্যমে দিয়েছিলেন। তো লোকে যখন জিজ্ঞেস করলেন যে তুমি ডক্টরেটটা করেছো কোথায়, তো উনি তো বললেন যে আমি ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি দিয়ে করেছি। খোঁজ নিয়ে দেখা গেল ইস্ট জর্জিয়া বলে কোনো ইউনিভার্সিটি নাই দুনিয়াতে। তো যে ইউনিভার্সিটি দুনিয়াতে নাই, তিনি সেখানকার ডক্টরেট। অতএব তার পক্ষে মানে বেঠিক কথা বলা, অসত্য কথা বলা জলভাত। তাহলে কি বলছেন এই যে ফোন করার কথা, এগুলো সব মুখ্যমন্ত্রী জনসমক্ষে বলছেন? না, উনি ফোন সত্যি করেছিলেন কেন সেটা উনি জানেন, কিন্তু এতবার ফোন করা, 2টো পর্যন্ত জেগে না ঘুমোতে পারা, মনিটরিং করেছি বলছেন। হ্যাঁ, তো মনিটরিং কথা তো ওনার তো কাজ না, করলেও বেআইনি কাজ করেছেন। এটা তো সিপি একমাত্র, ওনার উপরের লোক আছে হোম সেক্রেটারি, তারপরে হচ্ছে হোম মিনিস্টার অর্থাৎ মমতা ব্যানার্জি। তো তাদের ছাড়া তো কারো অধীনেও সিপি কাজ করেন না। তো তিনি যে কাজ করেছেন, হয় নিজে থেকে করেছেন, নাহলে তাদের কথা শুনে করেছেন। ভোর রাত্রি 4টের দিকে ঘটনাটা ঘটেছে। তো হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে তারা 9:30 নাগাদ জানতে পেরেছে, মেনে নেওয়া হলো। তাহলে 9:30 তারা জানতে পারছে, আর এফআইআর লজ হচ্ছে কখন? রাত 11:15টায়। কত ঘন্টা পরে? 14-15 ঘন্টা পরে এফআইআর লজ হচ্ছে। কেন? কলকাতা শহরের ঘটনা, থানা ওখানে ফাঁড়ি আছে, আরজি করে একটা পুলিশ ফাঁড়ি আছে,
থানাও খুব বেশি দূরে না, তো ওই 14-15 ঘন্টা এফআইআর হতে লাগবে কেন? তো সেগুলো করা হয়েছে যে কিভাবে এফআইআরটা করা হবে, কিভাবে আসামিদের বাঁচানো হবে, কাকে অভিযুক্ত করা হবে, সেগুলো চিন্তাভাবনা করা হয়েছে বলি যে দেখুন সিবিআই তো আদালতে এটাও জানিয়েছে যে এই প্রিন্সিপাল এবং ওসি মিলে যে কিভাবে কি প্রমাণ দেয়া হবে তারা এভিডেন্স তৈরি করেছেন, এরকমও তারা আদালতে দাবি করেছেন। এখন সব পূর্ণাঙ্গ রিপোর্টটা দেখলে বোঝা যেত যে তারা কীভাবে তৈরি করেছেন। রাজনৈতিক দলের নেতারা যেসব অফিসারদের দিয়ে বেআইনি কাজ করান, তো বেআইনি কাজগুলো তো অনেক প্রমাণ তাদের কাছে থাকে, অতএব তাদেরকে অসন্তুষ্ট করা একটু ঝুঁকিপূর্ণ। তারা যদি কথাগুলো বলে দেন তাহলে যারা এই কাজটা করিয়েছেন তারা বিপদে পড়তে পারেন। যেমন ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি, যে ধরুন অন্য যে কারণেই থাক, এই সন্দীপ ঘোষকে চাপে পড়ে আরজি করের প্রিন্সিপাল পদ থেকে সরানো হলো। কয়েক ঘন্টার মধ্যে সেই দিনই তাকে ন্যাশনাল মেডিকেল প্রিন্সিপাল করা হলো। কেন করা হলো? এই জন্যে যে দেখো আমরা তোমার সঙ্গে আছি, অর্থাৎ তুমি আমাদের বিরুদ্ধে কিছু বলো না। হ্যাঁ হ্যাঁ, এবং যখন সরিয়েছে তখন সিপিকে জিজ্ঞেস করে যে কোন পদে তিনি যেতে চান, তো তিনি যাতে সন্তুষ্ট থাকেন। অসন্তুষ্ট হলে যদি বলে দেন যে আমাকে তো সরাচ্ছেন, তা আমি তো নিজে কাজ করিনি, আমাকে তো পুলিশ মন্ত্রী বলেছে এটা করতে, আমি তাই করেছি, তো এটা যদি বলে দেন তাহলে তো অসুবিধা। বিনীত গোয়েল তো বলেছিলেন প্রেস কনফারেন্স করে যে আমি পুরো দায়িত্ব নিয়ে বা আমি নিজের মনিটরিং করেছি। বিনীত গোয়েল তো দেখুন পুলিশ কি বলছে, দেখুন একজন মহিলা আইপিএস অফিসার আছেন, হ্যাঁ, তিনি ডিসি সেন্ট্রাল, যেখানে ঘটনা ঘটেছে সেটা ডিসি সেন্ট্রালের এরিয়া নন, এবং তিনি কলকাতা পুলিশের মুখপাত্রও নন, কিন্তু তাকে দিয়ে বারবার প্রেস কনফারেন্স করানো হচ্ছিল এবং মিথ্যে কথা বলানো হচ্ছিল। মহিলার আমার ধারণা কোনো বুদ্ধিশুদ্ধি কম আছে, না হলে যে জিনিস জানেন না সেই জিনিস সত্যভাবে বলতে যেতেন। যেন আমি বলছি যে অভিক দেখিয়ে ছবি দেখিয়ে বলছিলেন যে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ, তো এটাতে তো ওনার ক্রেডিবিলিটি প্রচণ্ড নষ্ট হয়েছে, এবং উনি যে মিথ্যে কথা বলেন এটা প্রমাণিত হয়েছে। পরবর্তীকালে যার জন্য ওনাকে দেখা যাচ্ছে না দেখবেন, কারণ উনি খুব সাংঘাতিকভাবে এক্সপোজড হয়ে গিয়েছেন যে মিথ্যাবাদী। তো এই রকম পুলিশের লোকদের তো এরকম করার কথা নয়। তারা সরকারি কাজ করেন এবং তারা আইপিএস অফিসার, তাদের চাকরি খুব সুদৃঢ়, হঠাৎ করে তাদেরকে সাসপেন্ড করা যায় না, হঠাৎ করে তাদের বিরুদ্ধে প্রসিডিং করাও যায় না, তাদেরকে চাকরি ছাড়ানো যায় না, তো তারা কেন এরকম পক্ষপাতিত্ব পূর্ণ কাজ করবেন? তাদের কিসের দায় ছিল, মানে তাদের কিসের দায়? তাদেরই তো দায়। যে দেখুন সর্দার প্যাটেল এই আইএএস আইপিএস এই চাকরিগুলো সৃষ্টি করেছিলেন, তার ভাষায় স্টিল ফ্রেম অফ ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন। যে রাজনৈতিক নেতা যারাই থাক, এরা প্রশাসনটাকে ধরে রাখবে শক্ত হাতে, যাতে করে প্রশাসন বিপথে পরিচালিত হবে না। সেই জন্যে একজন পুলিশ মন্ত্রীর থেকে যিনি পুলিশ কমিশনার থাকছেন বা পুলিশের ডিজি থাকছেন, তার দায়িত্ব অনেক বেশি। দে আর দি স্টিল ফ্রেম অফ অ্যাডমিনিস্ট্রেশন। করলে তো এরকম ঘটতো না। লোক যদি বোঝে যে এটা শাসক দলের নেতারাই এই প্রমাণ লোপাট করেছেন, ধামাচাপা দিয়েছেন, তাতে এই শাসক দলের কিছু যায় আসে? তারা যদি এটা বুঝতেন যে এটা লোকে জানলে আমাদেরকে ভোট দেবে না, তাহলে তারা এটা করতেন না। কিন্তু তারা দেখছেন যে আমরা যত অন্যায় কাজ করি, এই যে পার্থ চ্যাটার্জি যখন হাজতে আছেন, কোটি কোটি টাকা নিয়ে অযোগ্য প্রার্থীদের কাছে চাকরি বিক্রি করেছেন, যোগ্য প্রার্থীরা এখনও বঞ্চিত। এই যে জ্যোতিপ্রিয় মল্লিক এখন হাজতে আছেন, মানে রেশনের খাদ্য কালোবাজারে বিক্রি করে কোটি টাকা আয় করেছেন। তো এই যে অপরাধ তারা করেছেন, মন্ত্রিসভা যৌথ দায়িত্ব অনুসারে মমতা ব্যানার্জি তো তার দায় এড়াতে পারেন না। তো এরকম অপরাধ করার পর তো মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী আছেন, কী করে দায় এড়াতে পারবেন? তিনি স্বাস্থ্যমন্ত্রী, ওই ডেপুটি সুপার তো স্বাস্থ্য বিভাগে জমা দিয়েছিল এই দুর্নীতির কথা। তিনি পুলিশ মন্ত্রী, পুলিশের অ্যান্টি করাপশন তো জমা দিয়েছিল। তিনি কর্মীবর্গ বিভাগের মন্ত্রী, ভিজিলেন্স কমিশন কর্মীবর্গ বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট, ভিজিলেন্স কমিশনে তো সে জমা দিয়েছিল। এমনকি মমতা ব্যানার্জির কালীঘাটের বাড়িতে গিয়েও একটা কপি জমা দিয়ে এসেছিল। তো তিনি জানেন না এটা হতে পারে না।
তাহলে তিনি জানেন এরকম দুর্নীতি হচ্ছে, তার তদন্ত হলো না কেন? তিনি যদি দুর্নীতির সঙ্গে জড়িত না থাকতেন, অন্ততপক্ষে যদি তার অনুমতি সাপেক্ষেই অপরাধটা না হতো, তাহলে তো তিনি তো যারা দুর্নীতি করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেন। ব্যবস্থা নেননি, যে তিনি এগুলো জানেন, তার নির্দেশ মতো এগুলো হচ্ছে। ব্যবস্থা নেননি এই জন্য। না হলে কেন নেবেন না? আমি একটা বিভাগের মন্ত্রী আছি, সে বিভাগের লোকেরা দুর্নীতি করছেন, তো মন্ত্রী কেন ব্যবস্থা নেবেন যদি ওই দুর্নীতির টাকার ভাগ তিনি না নেন, তিনি যদি দুর্নীতির সঙ্গে যুক্ত না থাকেন? একেবারে দেখুন, তারা যে সঞ্জয় চেষ্টা করেছিলেন, হ্যাঁ। তারা মুখে বলছিলেন যে ফাঁসি দেওয়া হোক, হ্যাঁ একেবারে। কিন্তু ফাঁসি কিভাবে হয়? এই মুখ্যমন্ত্রী বলল ফাঁসি হয়ে যাবে? কিন্তু বিচার প্রক্রিয়া তো একেবারে শেষ শুনানিতেও তো বললো বিচার আইনজীবী রাজ্যের যে তাড়াতাড়ি শেষ করুন, বিচার তাড়াতাড়ি শেষ করুন। না এত তাড়া কিসের? না, তাড়াতাড়ি শেষ করলেও পুলিশ যে প্রমাণ জোগাড় করেছে এবং প্রসিকিউটররা যে প্রমাণটা বিচারকের কাছে পেশ করবেন, তাতে যদি সন্দেহাতীতভাবে প্রমাণ হয় যে তিনি অপরাধ করেছেন, বিন্দুমাত্র সন্দেহ নেই, তখন তার ফাঁসি হতে পারে। না এই তারা কি বিনীত গোয়েলদের নাম বা এই সিপিদের নাম যাতে না চলে আসে, এই প্রশাসনে যারা উচ্চ দপ্তরে রয়েছেন তারা যাতে না জড়িয়ে পড়তে পারেন, তাই জন্য কি এত তাড়া দেওয়া হচ্ছিল একেবারে সঞ্জয় না, রায়কে সামনে রেখে? দেখুন যে তাড়াতাড়ি এত এফআইআর করতে এত দেরি করা, তাড়াতাড়ি বডিটা পুড়িয়ে ফেলায় যাতে দ্বিতীয়বার পোস্টমর্টম না হয়, বা তার বাবা মাকে টাকা অফার দেওয়া, এইসবগুলো তো সৎ উদ্দেশ্যে কিছু হয়নি। তো অসৎ উদ্দেশ্য মানেই যারা প্রকৃত অপরাধী তাদের বাঁচানোর জন্য করা হচ্ছিল। এখানে প্রশ্ন হচ্ছে সঞ্জয় রায় আর 3 মাস ধরে চুপ ছিলেন, হঠাৎ এই মুহূর্তে বলছেন, আদৌ কি উনি ওনার কথা গ্রহণযোগ্য হবে বা সত্যি না না, গ্রহণযোগ্য আপনার হচ্ছে? কারণটা বুঝতে হবে। হ্যাঁ। যে ধরুন, মামলাটা যখন শুরু হয়েছিল তখন কলকাতা পুলিশ তদন্ত করছিল, আর কলকাতা পুলিশ কার অধীনে? পুলিশ মন্ত্রীর অধীনে। অতএব তাকে যদি বলা হয়ে থাকে, তো পুলিশের কাজ করা যে আমরা তোকে বাঁচিয়ে নেবো, তোর কিছু হবে না, তো এটা বিশ্বাস না করার কোনো কারণ নেই। এই কামদুনি কেসের মামলার রায় তো আপনারা জানেন, লোয়ার কোর্ট, হাইকোর্ট। তো সে ভেবে থাকবে যে আমার কিছু হবে না, অর্থাৎ ওরা যা বলছে আমি সে কথা শুনি। কিন্তু ওই পুলিশের সঙ্গে থাকার ফলেই তার যখন বিচার শুরু হয়েছে এবং এটা সে জানতে পেরেছে যে ওই ভ্যাজাইনাল সোয়াবে আমার সিমেন্ট পাওয়া গিয়েছে, এটা পরীক্ষায় প্রমাণিত হয়েছে, দেখুন এটা সত্যি কি যা পাওয়া গিয়েছে আমি জানি না, গণমাধ্যমে যা দেখেছি। বাইরে ছিলেন। তো তাহলে সঞ্জয় রায় তো এইটুকু বুঝতে অসুবিধা হওয়ার কথা নেই যে যারা তাকে বাঁচাতে চেয়েছিল তারা হয় বাঁচাতে চাইছে না অথবা বাঁচাতে পারছে না। তো তারা যদি তাকে না বাঁচাতে চায় বা না বাঁচাতে পারে, তাহলে সে একাই কেন সাজা পাবে? যারা অপরাধ করেছে তারাও পাক, এই থেকেও বলতে পারে। এই মুহূর্তে ওর কথাগুলো গ্রহণযোগ্য বা বিশ্বাসযোগ্য সত্যি কথা? আমি তো বললাম, কেউ আসামি হলে তার কথা সঙ্গে সঙ্গে উড়িয়ে দিতে হবে এরকম আইনে কোথাও বলা নেই, এবং কো অ্যাকুজডের সাক্ষ্যে অ্যাকুজডের সাজাও হতে পারে। অতএব সঞ্জয় রায় যা বলেছে সেটাকে উড়িয়ে না দিয়ে তদন্ত করা উচিত। একবারে দেখা গেলাম গতকাল এই বক্তব্যের পরে আজকে যখন একেবারে সঞ্জয় রায়কে আনা হচ্ছিল আদালতে, একেবারে দেখা গেলো প্রিজন ভ্যান নয়, কালো কাঁচ দেওয়া গাড়িতে আনা হচ্ছে। কালো কাঁচ দেয়া গাড়িতে কালো কাঁচ লাগানো তো আইনে আছে বলে আমার মনে নেই। আপনি ঘষা কাচের কথা হয়তো বলছেন, যে এইটা লাগানো যায় না, মোটর ভেহিকেলসের যে আইন আছে লাগানো যায় না এই জন্যে যে গাড়িতে বসে যদি কোনো অপরাধ করে, যে সেক্সুয়াল অফেন্স বা এরকম কিছু, তাহলে পুলিশের চোখে পড়বে না। না না, এখানে বলা হচ্ছে একেবারে অভিযুক্তকে সিভিক ভলেন্টিয়ারকে আনা হয়েছে 5টা গাড়ির কনভয়ে এবং এসটিএফ এর কালো কাঁচ দেওয়া গাড়িতে চড়িয়ে আনা হয়েছে। এসটিএফ এরও তো কালো কাঁচ দেওয়া গাড়ি থাকার কথা নয়, কিন্তু এখানে তো দেখছি না কী করে আছে আমি জানি না। মানে কালো কাজ মানে ঘষা কাজ, ঘষা কাজ গাড়িতে এই জন্যে দেওয়া যায় না যে সেই গাড়িতে কোনো অপরাধ করলে পুলিশের লোকেরা দেখতে পাবে না, মানে প্রশাসনের লোকেরা দেখতে এত বড় 5টি কনভয় দিয়ে নিয়ে আসতে হচ্ছে। না। কনভয়ের কারণ আছে, সে গুরুত্বপূর্ণ মামলার গতকাল আসামি। গুরুত্বপূর্ণ ছিল না, আজকে গুরুত্বপূর্ণ হয়ে গেল। না, বিনীত আগের দিন নাম বলার কীভাবে পরে- নিয়ে এসেছিল জানি না, কিন্তু যদি তাকে পুলিশ পাহারা দেওয়ার জন্য গাড়ি নিতে হয়, তো সেটাকে আমি কিছু অন্যায় আমি মনে করি। গতকাল না ওনার বিনীত গোয়েলের নামের পরেই এতখানি বেড়ে গেল। তো স্বাভাবিক, তৎকালীন পুলিশ কমিশনারের নাম বলছেন, তৎকালীন রেসিডেন্ট স্পেশালের নাম বলছেন, আবার কার নাম বলে দেবেন,
তো সেটা তো ভয় থাকাটা কিছু অস্বাভাবিক নয়। এবার কি একেবারে মাথার নাম বলে দেবে, প্রশাসনিক প্রধানের নাম বলে বলে এত ভয়? আমি মনে করি না যে মাথা তার সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ আছে, সেটা থাকার সম্ভাবনা নেই। কিন্তু মাথায় যারা থাকে তারা সাধারণত খুব কি বলবো কানিং শ্রুড লোক হন। তারা যাতে ধরা না পড়েন সেভাবে অন্য লোককে দিয়ে কাজ করান, ফাঁসলে তারা ফাঁসবে, তাদের কাজ পর্যন্ত যদি না যায়। যেভাবে ওসি ফাঁসলো। হ্যাঁ, ওসি তো দেখুন, ও তো সিপি বলছে যে যা হয়েছে আমার কমান্ডে হয়েছে, অতএব সিপি ওসিকে যা বলেছেন তাই করেছেন। কিন্তু আমাদের আইনে আছে অন্য কথা। আইনে আছে যে আমি যখন কোনো কাজ করব তখন আমার জ্ঞান বুদ্ধিমতো যা বলে, বিবেচনায় যা বলে, আইন অনুসারে আমি সেই কাজ করব। যদি আমার উপরের লোক আমাকে অন্য কিছু করতে বলে, তাহলে আমার অধিকার আছে তাকে বলবো যে আপনি লিখিত দিন। ওসি লিখিত নেননি। তাই ফাঁসছেন। হ্যাঁ, যদি লিখিত নিয়ে নিতেন এটা, তাহলে ওসি ফাঁসতেন না। এবার কি বিনীত গোয়েলের জেল যাত্রা শুধু সময়ের অপেক্ষা, আপনার কি মনে হয়? না, জেল যাত্রা এত সহজে কারো হয় না। জেল যাত্রা হওয়া মানে কোর্টে তার সাজা হওয়া। তো কোর্টে সাজা হতে গেলে তদন্তকারী অফিসারদের তার বিরুদ্ধে প্রমাণটা জোগাড় করতে হবে, এবং সেই প্রমাণটা প্রসিকিউটরদের ভালোভাবে বিচারকের কাছে পেশ করতে হবে, এবং বিচারকের মনে হতে হবে যে তিনি অপরাধ করেছেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। একমাত্র তখন জেল যাত্রা হতে পারে। আমার মনে হচ্ছে যে সন্দেহাতীতভাবে প্রমাণ করার মতো এই যে তদন্তকারী অফিসাররা জোগাড় করবেন কিনা, এবং জোগাড় করলে প্রসিকিউটররা সেটা পেশ করবেন কিনা, তার উপরে নির্ভর করবে হবে কিনা। দেখুন, সঞ্জয় রায় বলে নয়, যে কোনো লোক যদি এমন ব্যক্তিদের বিরুদ্ধে কিছু বলেন যারা যথেষ্ট ক্ষমতাশালী, অর্থশালী এবং তাদের হাতে গুন্ডা বদমাশ আছে, তাহলে যে কোনো মুহূর্তে প্রাণ সংশয় হতে পারে। সে শঙ্কা সবসময় থাকে, শুধু সঞ্জয় রায়ের ক্ষেত্রে আছে সেটা বলছি না, এরকম যারা বলে তাদেরই থাকে। সিবিআই ঠিক কি ব্যবস্থা নেওয়া উচিত সঞ্জয় রায়ের ক্ষেত্রে, বা সিকিউরিটি নিয়ে বা নিরাপত্তা নিয়ে এই মুহূর্তে? না, প্রশাসনের তো উচিত তার যথাযথ নিরাপত্তার ব্যবস্থা, যাতে কেউ তার উপর আক্রমণ না করতে পারে, কোর্টে নিয়ে যাওয়া, নিয়ে আসা, এবং জেলের মধ্যেও। তো সেখানে যদি কেউ আক্রমণ করতে পারে বা তাকে মেরে ফেলতে পারে, যাদের নাম বলছে, তো তাদের পক্ষে তাহলে তো আর বলার কেউ থাকবে না। তো প্রশাসনের মধ্যেই রয়েছে। হ্যাঁ, তো প্রশাসনের মধ্যে যারা আছেন তারা সব সৎ লোক হবেন, তারা সব সাধু লোক হবেন। আপনি কি আশঙ্কা করছেন যেটা হতে পারে? না, তারা দেখবেন যে এটা করা সম্ভব কিনা, তারপরে সেটা সম্ভব। ও কিছু বলার আগে করা যতটা সম্ভব ছিল, এখন ভয় থাকবে একটা, যে প্রশাসন মানে তো রাজ্য প্রশাসন বা যারা তদন্তকারী সংস্থা, তাদেরও একটা ভয় থাকবে যে এরকম কথা বলার পর তার যদি কিছু হয় তাহলে তারা দোষারোপের ভাগী হবে।